আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কুমিল্লা বোর্ড 2023-এর সৃজনশীল 5। এটা মূলত আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, মানে হিসাবের বৈষম্য। এই অধ্যায় থেকে কমপক্ষে 2 থেকে 3টা সৃজনশীল আসে। এর মধ্যে খুচরা একটা বেশ ইম্পর্ট্যান্ট টপিক। এটার সৃজনশীল 5-এর ক দাগে বলা আছে যে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। আমাদের যদি প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে হয়, তাহলে অগ্রদত্ত টাকার পরিমাণটা আমাদের দেখতে হবে। অগ্রদত্ত কথার মানে হচ্ছে অগ্রিম প্রদত্ত। অগ্রদত্ত কথার মানে হচ্ছে অগ্রিম প্রদত্ত, মানে প্রধান ক্যাশিয়ার আমাদের অগ্রিম কত দিয়েছে, স্পষ্ট বলা হচ্ছে 10,000 টাকা অগ্রিম প্রদত্ত হচ্ছে, মানে অগ্রদত্ত টাকার পরিমাণ 10,000 টাকা। আর এই মাসে আমাদের টোটাল খরচের পরিমাণ হচ্ছে 8,900 টাকা। এই মাসের আমার খরচ হচ্ছে এই পরিমাণ। তাহলে অগ্রদত্ত টাকা থেকে যদি আমরা এই মাসের যে খরচটা এটা যদি বাদ দেই, আমরা অনায়াসেই খুচরা নগদ তহবিলের পরিমাণ পেয়ে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের খুচরা নগদ তহবিলের পরিমাণ হচ্ছে 1100 টাকা। এই হলো আমার ক দাগের উত্তর। এখন আমরা সলিউশন করব এটার খ দাগ। খ দাগে বলা আছে একটি খুচরা নগদান বই প্রস্তুত করো। হ্যাঁ, আমরা জানি সবচেয়ে বহুল মানে ব্যবহৃত পদ্ধতি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি, যার কারণে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত। এটা দুইটা পক্ষ, একটা হয় ডেবিট পক্ষ, একটাকে বলা হয় ক্রেডিট পক্ষ। আর ঘরগুলো হবে এরকম একটি ব্যতিক্রম। প্রথমে ঘরটা হচ্ছে প্রাপ্তি, তারপরে তারিখ, তারপরে বিবরণ। প্রাপ্তি, তারিখ, বিবরণ, ভাউচার নং, প্রধান টাকা এবং 5টা খুচরা খরচের ঘর। এর জন্য আমি উপরে টাইটেল দিয়েছি খুচরা খরচাবলী। 5টা খুচরা খরচের ঘর হবে এরকম: মণিহারি, ডাক ও তার আপ্যায়ন, মণিহারি, ডাক ও তার আপ্যায়ন, যাতায়াত এবং বিবিধ। তাহলে এই 5টা ঘর আমাদের মাস দিতে হবে খুচরা খরচাবলীর জন্য: মণিহারি, ডাক ও তার আপ্যায়ন, যাতায়াত খরচ এবং বিবিধ খরচ। আর এখন কাজ হচ্ছে আমাদের একদম প্রথম তারিখ থেকে করতে হবে। সাল ছিল 2022, আমি লিখলাম প্রথমে 2022। আর আমাকে বলা হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারি মাসের এই খুচরা নগদান বইটি প্রস্তুত করার জন্য, যার জন্য লিখেছি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আমি কিন্তু কত আগে বের করছিলাম যে ব্যালেন্স বিডি মানে প্রারম্ভিক নগদ তহবিলের পরিমাণ কত ছিল। কত আগে বের করছিলাম 1100 টাকা ছিল আমার প্রারম্ভিক খুচরা এই তহবিলের পরিমাণ। মানে জানুয়ারি মাসের খরচ করার পরেও আমার হাতে ফেব্রুয়ারির জন্য 1100 টাকা ছিল, যার জন্য লিখেছি আমি ব্যালেন্স বিডি এবং এই যে আমার নগদ তহবিলের টাকাটা ছিল যা, তাই লিখলাম 1100 টাকা। কিন্তু আমাকে তো প্রশ্ন বলা ছিল যে অগ্রদত্ত টাকার পরিমাণ হলো 10,000 টাকা। তাহলে আমার 10,000 টাকা ম্যানেজ করার জন্য আরও কত টাকার প্রয়োজন? অবশ্যই আর 8,900 টাকা, যার জন্য আমি এই টাকাটা ব্যাংকের কাছ থেকে আনবো। আর স্পষ্ট এই 1 তারিখের লেনদেনে বলা হচ্ছে যে বাকি টাকা সমতাকরণের জন্য চেক প্রাপ্তি, মানে আমি ব্যাংকের মাধ্যমে আরও 8,900 টাকা কি করেছি, পেয়েছি। যার জন্য আমি লিখেছি ব্যাংক হিসাব এবং তারিখটা ইউজ করেছি 1 তারিখ, আর টাকাটা ছিল 8,900। তাহলে কিন্তু আমার 10,000 টাকা ফিল আপ হবে। এই ছিল মূলত আমার 1 তারিখের কাজ। আর শুধুমাত্র এই 1 তারিখের কাজগুলাই প্রাপ্তির পাশে বসে, আর বাকি তারিখগুলা অবশ্যই প্রধানের পাশে বসবে। তাহলে এখন প্রধানের পাশে বসতে গেলে আমরা দেখব কোনগুলো আমাদের খরচ। 5 থেকে 22 তারিখ পর্যন্ত যা আছে সবগুলি মোটামুটি আমার খুচরা খরচাবলী। তাহলে 5 তারিখ ছিল রিক্সা ভাড়া, লিখলাম। অবশ্যই প্রধান করে লিখতে হবে। তারপরে সে যে ক্যাটাগরির ব্যয় সেই ক্যাটাগরির ব্যয়ে পড়বে। অবশ্যই প্রধান করে লিখলাম। রিক্সা ভাড়া আমার কেন জানি মনে হচ্ছে যাতায়াতের মধ্যে পড়বে এই 5টা খরচের মধ্য থেকে, যার জন্য আমি এটাকে লিখলাম যাতায়াতের কলামে। তারপরে 7 তারিখ বলা আছে কাগজ ও পেন্সিল ক্রয়। কাগজ ও পেন্সিল ক্রয় অবশ্যই প্রদান করে লিখবো। লিখার পরে সে যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির আমি ব্যয়ের কলামে লিখবো। তাহলে কাগজ ও পেন্সিলটাকে আমি মনে করছি মণিহারি, মানে মণিহারি রিলেটেড খরচ, যার জন্য আমি এটা মণিহারি কলামে লিখলাম 2200 টাকা। 9 তারিখ বলা আছে চা বিস্কুট ক্রয়। চা বিস্কিট মূলত আমাদের আপ্যায়নের খাতিরে মূলত এই ব্যয়গুলো করা হয়, যার জন্য প্রদানের করে প্রথমেই লিখবো, তারপরে আমি আপ্যায়নের কলামে লিখবো 600 টাকা। আচ্ছা, 9 তারিখের পরে হচ্ছে 12 তারিখ। 12 তারিখ বলা আছে বাস ভাড়া। বাস ভাড়ার টাকাটা অবশ্যই প্রদানের করে লিখবো। তারপরে যেহেতু এটা যাতায়াত রিলেটেড, অবশ্যই আমি যাতায়াতের কলামেই এটাকে বসাবো। 14 তারিখ বলা আছে ইন্টারনেট বিল প্রদান। ইন্টারনেটটা মূলত ডাক ও তারের সাথে রিলেটেড। ইন্টারনেটটা তারের সাথে
রিলেটেড, যার জন্য আমি এটা প্রদানে লিখার পরে এটাকে ডাক ও তারের কলমে লিখবো। এই 17 তারিখ বলা আছে ডাক টিকিট ক্রয়। ডাক টিকিট বা ইন্টারনেট এগুলো মূলত ডাক ও তারের সাথে রিলেটেড, যার জন্য আমি এটাকে প্রদানের ঘরে লিখবো এবং পাশাপাশি ডাক ও তারের কলমে লিখবো। অ্যামাউন্ট ছিল 200 টাকা, লিখলাম 200 টাকা। সর্বশেষ যে খুচরা খরচটি আছে এটি হচ্ছে 22 তারিখ। 22 তারিখ বলা আছে কার্বন ও পেপার ক্রয়। তাই কার্বন ও পেপার ক্রয় অবশ্যই এটাকে মনিহারি রিলেটেড মানে খরচ পাবো, যার জন্য আমি প্রদানের ঘরে লিখবো এবং মনিহারির ঘরে লিখবো সেম টাকায় 1400 টাকা। তাহলে মোটামুটি আমার খুচরা খরচগুলো লিপিবদ্ধ করা শেষ, এখন খালি যোগ করার পালা। এখানে এই দুইটা ভ্যালু যোগ করে লিখবো, এখানে দুইটা ভ্যালু যোগ করে লিখবো, এখানে কোনো ভ্যালু নেই, শুধু একটাই, একটা যোগ করে যা হয় তা লিখবো, আবার এখানে দুইটা যোগ করে এখানে লিখবো। আর এই বিবিধ খরচে কোনো টাকা নেই, যার জন্য এটা খালি বা আমি আমাদের এইভাবে টান দিয়ে রাখতে পারি। এখন যে আমার বোঝার কাজটা সেটা হচ্ছে আমার এই খুচরা খরচের টোটাল পরিমাণটা কত, মানে আমি কত টাকা খরচ করছি এই মাসে। আমার যোগফল পেয়েছি এখানে 5540 টাকা, এটা হলো আমার এই মাসের খরচ। আর আমার প্রাপ্তির পরিমাণ ছিল টোটাল 10,000 টাকা। যেহেতু 10,000 টাকা পরিমাণটা বেশি, আমি প্রথমেই 10,000 টাকাটাকেই নামাবো, মানে প্রাপ্তির পাশে ব্যালেন্সটা আগে নামাবো। তাহলে এই দুইটা ফিগার যোগ করার পরে আমি পাচ্ছি 10,000 টাকা। আর এই 10,000 টাকাকে আমি এদিক দিয়ে স্থানান্তরিত করেছি প্রদানের পাশে। এই 10,000 টাকা থেকে আমার এই মাসে খরচ বাবদ যে টাকাটা ছিল 5,540 টাকা আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমি যে টাকাটা পেলাম সেটা হচ্ছে 4,460 টাকা। এটা আমার অবশিষ্ট টাকা, এটাকে আমি নাম দেবো ব্যালেন্স সিডি। আর স্বাভাবিকভাবে ব্যালেন্স সিডি হয় 31 তারিখ, যার জন্য এখানে 31 তারিখ ইউজ করেছি। এই ব্যালেন্স সিডিটাকে অবশ্যই প্রাপ্তির মাসে ব্যালেন্স বিডি করতে হবে এবং তারিখ দিতে হবে পরবর্তী মাসের 1 তারিখ। আর এখানে ব্যালেন্স সিডি ছিল 4,460 টাকা, এর জন্য ব্যালেন্স বিডিও এই টাকায় লিখেছি 4,460 টাকা। আর তারপরে আবার 1 তারিখ ইউজ করেছি, আমার এই মাসের খরচ ছিল যা, এটাকে আমার লিখতে হবে নগদ টাইটেল দিয়ে, নিয়ম অঙ্কের, যার জন্য আমি লিখেছি নগদ হিসাব। এবং আমার এই মাসের খরচ ছিল 5,540 টাকা, আমি এদিক দিয়ে নিচে লিখলাম 5,540 টাকা। এই ছিল মূলত আমার খুচরা নগদান বইয়ের সলিউশন। আর প্রত্যেকটা খুচরা খরচের ঘরে আমি কত পৃষ্ঠা লিখে দেব। এখন আমরা গদাক সলিউশন করব। গদাকে বলা আছে দুইটা খতিয়ান করার জন্য, একটা খতিয়ান হচ্ছে যাতায়াত হিসাবের জন্য আর একটা হচ্ছে মনিহারি খরচের জন্য। দুটা খতিয়ানের জন্য আমরা অলরেডি দুইটা খতিয়ানের ঘর অঙ্কন করে রাখলাম। প্রথমে যেহেতু আমাদের যাতায়াতের খতিয়ানটা করার কথা বলা হয়েছে, আমরা এই লেনদেন থেকে খুঁজে আনলাম যাতায়াত রিলেটেড লেনদেনগুলো কোনটি ছিল। স্পষ্ট বুঝতে পারছি এখানে ছিল 5 তারিখ ও 12 তারিখ। আর প্রত্যেকটা খুচরা খরচের বিপরীত নাম হচ্ছে খুচরা নগদান হিসাব। খুচরা নগদ হিসাব যদি আমরা যা গেলে করতাম তাহলে এমন হতো যে যাতায়াত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে যদি মনিহারি হিসাবে দিতাম এরকমই হতো, মনিহারি খরচ ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট, যার জন্য তাদের বিপরীত নাম আমি খুচরা নগদান হিসাব ব্যবহার করেছি। আর যাতায়াত বাবদ কথা ছিল 5 তারিখ এবং 12 তারিখ, যার জন্য লিখেছি যে খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব। 5 তারিখে টাকা ছিল 160 টাকা, যার জন্য আমি ডেবিটে লিখলাম 160 টাকা, কারণ যাতায়াত খরচ সকল খরচ ডেবিট দিয়ে বসে, যার জন্য এই টাকাটাও ডেবিটে বসিয়েছি। এবং 12 তারিখের যে 180 টাকা সেটাও ডেবিটেই বসিয়েছি। প্রথম ভ্যালুটা যেহেতু ডেবিটের পাশে, এই ডেবিটে আমার এই যারে ডেবিট পাশে নিতে হবে, তারপরেরটাও ডেবিটে, তাহলে ডেবিটে যোগ হবে। এই ভ্যালুর সাথে এই ভ্যালু যদি যোগ করি তাহলে আমরা পাবো 340 টাকা। এই হলো মূলত আমার যাতায়াত হিসাবের খতিয়ানের টাকাটা। এখন সলিউশন করবো মনিহারির। আর মনিহারি রিলেটেড কথাবার্তাও আছে 2টি তারিখ, প্রথমটি হচ্ছে 7 তারিখ, এরপরটি হচ্ছে 22 তারিখ। আর আমরা জানি এই খরচের বিপরীত নাম হিসেবে আনবো খুচরা নগদান হিসাব, যার জন্য এখানে লিখেছি খুচরা নগদান হিসাব, 22 তারিখে লিখেছি খুচরা নগদান হিসাব। আচ্ছা, প্রথম যে তারিখটার এই 7 তারিখের টাকা ছিল 2200 টাকা, আমরা ডেবিট পাশে লিখলাম কারণ সকল খরচ ডেবিট পাশে বসে, যার জন্য 2200 টাকা ডেবিটে লিখলাম। 22 তারিখ হচ্ছে এমনি 1400 টাকা, এটাও ডেবিটে লিখলাম কারণ এটাও তো মনিহারি খরচ। প্রথম টাকাটা ডেবিটে, যার জন্য জেরের পাশে লিখলাম ডেবিটে, এটা ডেবিটে কিন্তু এটাও কিন্তু ডেবিটেই, এর জন্য এই ডেবিটে যুগ হবে। আর যুগের ফলাফল হচ্ছে 3600 টাকা। এই হলো আমার মনিহারি খরচ বাবদ জেরের টাকা।